ফিজিও এসে দেখছে অনেক বেশি আঘাত, উনি বলতেছে না তুমি কোনোভাবেই খেলতে পারবে না। দেন আমি বাইরে নিয়ে গেছি আমারে। দেন আমি ফিজিওরে বলছি না আপনি যে কোনোভাবে ব্যান্ডেজ করেন, আমি মাঠে নামবো, আমি খেলতে চাই 90 মিনিটস, আমি দেশের জন্য কিছু করতে চাই। আমি বাফু ভাইয়ের কাছে চাইছি তারা যেন আমাদের এই টিমটাকে বাইরের কোনো দেশে ক্যাম্প করায়। যেদিন গেম ডে সেদিন আমাদের সাথে কোনো শিডিউলও মিলায় না, যদি আমরা একই হোটেলে থাকি কোনো কিছু ওদের চেহারাও আমরা দেখতে পারি না। কংগ্রাচুলেশনস টু ইউ বোথ অ্যান্ড টু দ্য হোল টিম। আপনারা আসলে এটা একটা মাইলস্টোন আমাদের পুরো দেশের জন্য। তো এই যে গতকালের আপনাদের সংবর্ধনা অনুষ্ঠানটা ছিল, এটা কতটা চমকপ্রদ ছিল? মানে 2024-এও কিন্তু অনূর্ধ্ব 20 দল সাফ জিতেছে, কিন্তু তারা এই ধরনের কোনো সংবর্ধনা পায়নি। গতকাল দর্শকদের ক্রেজ এবং এই যে ছাদখোলা বাসের যে স্বাদটা আপনারা পেয়েছেন, এটা ছেলেদের কোনো দল হিসেবে আপনারাই প্রথম পেয়েছেন। এই ফিলিংটা আসলে কেমন? বলতে গেলে বিগত দিনে 2024 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা আসলে এটা পায়নি, এখান থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা যখন পাইছি ছেলেদের ভিতরে আমরাই প্রথম। তো আসলে এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করা যায় না, যেহেতু সাপের ট্রফি আমাদের সাথে ছিল। এটা অনেক আনন্দ একটা মুহূর্ত ছিল, আমরা অনেক এনজয় করছি এটা। মানে এটা কি এক্সপেক্ট করেছিলেন যে এই ধরনের একটা সংবর্ধনা পেতে পারেন? না, এটা অনেকটা আনপ্রেডিক্টেবল। এটা আমরা আশা করছিলাম আমরা ভালো কিছু পাবো, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু দিবে, বাট এতটা আশা করিনি। এবং এই আনন্দটা কি দ্বিগুণ হয়েছে? প্রতিপক্ষ ভারত ছিল এই জন্য? জি। ভারত বলি আনন্দটা দ্বিগুণ কেন? মানে আমি দেখি যে সব ক্ষেত্রেই এরকম, আমরা সবাই দেখি যে ক্রিকেট হোক ফুটবল হোক, ভারত প্রতিপক্ষ হলে আনন্দটা আমাদের যেন দ্বিগুণ হয়ে যায়। এটা মানে আপনারা অ্যাজ এ প্লেয়ার কি ফিল করেন, ভারত হলে কেন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়? ভারত সবসময় আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। যখন আমরা ভারতের এগেনস্টে ম্যাচ খেলি তখন নিজের ভিতরে মানে একটা বাঙালির রক্তের ভিতরে এমন জানি ভারতের আমরা প্রতিপক্ষ মনে করি। তো যখন আমরা তাদের এগেনস্টে খেলি তখন চমৎকার ম্যাচ হয়। ভারত অবশ্যই রেসপেক্টফুল টিম, তারা সাউথ এশিয়া অনেক শক্তিশালী বলা যায়। তো ওদেরকে যখন আমরা হারাই তখন আমাদের ফিলিংসটাও একটু অন্যরকম হয়। আচ্ছা, এই যে কমনওয়েলথ গেমসে শুটার যারা পদক জিতে দেশে এসেছে, তারা আসলে এইভাবেই ট্রাকে চড়ে পুরো শহর প্রদক্ষিণ করেছিল। তো শুটার রত্না তিনি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তাদের চেয়ে আপনারা অনেক বেশি ভাগ্যবান। এই বিষয়ে কি বলতে চান আপনারা দুইজনই? যেহেতু ওই গেম সম্বন্ধে আমরা এতটা ধারণা নাই, ফুটবল তো দলগত খেলা, আপনি যখন ফুটবলকে রেসপেক্ট করবেন তখন অবশ্যই সেভাবে রেসপেক্ট করতে হবে। আমার আইডিয়া নাই ওই গেম সম্বন্ধে, ওই গেমটা কেমন, বাট ফুটবলকে যখন আপনি একটা সম্বর্ধনা করবেন ওটা অনেক হাইলাইটড হয়। তো বলা যায় যে আমরা পাইছি। ওই গেম সম্বন্ধে আমার ধারণা নেই, না হলে আমি বলতে পারতাম যে ওই গেম কেন এত হাইলাইটড হয়নি। গতকাল আপনি ট্রফিটা রেখে বলেছিলেন যে এই ট্রফিটা পুরো বাংলাদেশের মানুষের জন্য। তো এই ফিলিংটা আপনার আসলে কিভাবে মানে মনে হলো যে এই ট্রফিটা আমি পুরো বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিলাম? হ্যাঁ, কারণ বলতে গেলে আমার প্রবাসী ভাই যারা আছে মালদ্বীপে, আমি যখন মাঠে নামছি আমার টিমকে নিয়ে তখন আমি মনে করছি আমি বাংলাদেশের মাটিতেই খেলতেছি। কারণ আমাদেরকে যেভাবে ওরা সাপোর্ট দিছে সেভাবে হয়তো অন্য কোনো টিম পাইছে কি আমার ধারণা নাই। সেজন্য আমি মনে করি দর্শকের চাওয়া পাওয়াতেই ট্রফিটা আজকে আমাদের, সেজন্য আমি এটা দর্শকদেরই উৎসর্গ করছি। ইউসুফ, আপনি 2টা ম্যাচ মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলেছেন। এই ঘটনাটা একটু আসলে জানতে চাই যে মাথায় ব্যান্ডেজ নিয়ে যে খেললেন, মানে এতটা কনফিডেন্স কোত্থেকে এলো? মানে এটা কি টিমমেটদের কাছ থেকে নাকি মালদ্বীপের দর্শকদের সাপোর্টে না ফ্যামিলির থেকে? এখানে ঠিক একজনকে ক্রেডিট দেওয়া যাবে না। এখানে মালদ্বীপের ফ্যান্স, আমার টিমমেটরা, আমার রুমমেট রিয়াদ, আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে ও অলওয়েজ আমাকে একটা কথাই বলতো, ভাই দেশের জন্য কিছু করতে হবে। বাসায় ফোন দিতাম, আব্বু আম্মু বলতো যাই করবি না কেন আগে দেশকে ভাববি, এখন তোরা দেশের জন্য গেছিস, এখন তোরা আমাদের চাইতেও দেশের বেশি, তোদের জন্য মানে দেশের জন্য তোদের কিছু করেই আসতে হবে দেশে। এসব রাত্রে ভাবতে আমার মনে হতো যে আমাকে না কিছু করতেই হবে। দেন এই নিয়ে আর দেশকে আগে প্রাধান্য দিয়েছি। এই চোটটা কিভাবে পেয়েছিলেন যে মনে হলো যে চোট উপেক্ষা করে আমি দেশের জন্য খেলবো? এটা পাকিস্তানের সাথে ম্যাচের 20 মিনিটের সময় লাগছিল, গোলকিপার বল মারছিল, পরে আমি হেডে উঠছিলাম, পরে পাকিস্তানের একজন স্ট্রাইকার নাম্বার 9 যে ছিল তার সাথে আর কি তার কোনোই লাগছিল আমার কপালে। দেন ওই সময় আমি মাটিতে পড়ে যাই, দেন মাথায় কপালে হাত দিয়ে দেখি আমার পুরো হাত রক্তাক্ত। পরবর্তীতে ফিজিও আসছে, দেন ফিজিও আসছে দেখছে অনেক বেশি আঘাত, উনি বলতেছে না তুমি কোনোভাবেই খেলতে পারবে না। দেন আমি বাইরে নিয়ে গেছি আমারে।
দেন আমি ফিজিওরে বলছি না আপনি যে কোনোভাবে ব্যান্ডেজ করেন, আমি মাঠে নামবো, আমি খেলতে চাই 90 মিনিটস, আমি দেশের জন্য কিছু করতে চাই। আপনাদের আরেকজন সতীর্থ আশিক, তিনি আসলে চোট পেয়ে বাংলাদেশে ফেরত আসলেন, তো তাকে মাঠে কতটুকু মিস করেছেন বা আসার পরে তার কেমন ফিলিং ছিল এই ট্রফি নিয়ে আসার পরে? ওরে আমরা প্রতিটা মুহূর্তে মিস করছি। আসলে টিম টিম মানে হচ্ছে অনেক কিছু। এখানে একজন অপূর্ণ মানে পুরো টিমটা অপূর্ণ। আমরা মাঠে যাবার সময়, মাঠ থেকে আসার সময়, প্র্যাকটিসের সময়, গেমে আমরা ওরা অনেক বেশি স্মরণ করেছি। আসলে একটা বড় বস্তুর মধ্যে যদি একটা যখন ছিদ্র থাকে, সেটা কোনো মূল্য হয় না। সেম আমরা ওরে অনেক বেশি মিস করছি এবং এই ট্রফি জিততে পারছি তার দোয়া ছিল, দেশ থেকে সে দোয়া করছে, দেন পারছি আর কি। না, আপনি মিঠু গতকাল মঞ্চে উঠে প্রথম ট্রফিটা আশিকের হাতেই তুলে দিলেন। এটা আসলে আগে থেকে কি প্ল্যান করা ছিল নাকি আশিককে দেখে আপনার মনে হয়েছে যে আমি ট্রফিটা তার কাছে দিতে চাই? বেসিক্যালি যদি বলি, আশিক হলো আমার ব্যাটসমেট পিকেএসপির, আচ্ছা। এবং খুব ক্লোজ আমার বন্ধু বলা যায়। 4 বছর আমি একসাথে খেলতেছি এই পজিশনে। আশিক আর আমি একসাথে 16, 17, 19 একসাথে প্লে করছি। তো আশিক আমার রুমমেটও ছিল মালদ্বীপে। তো ও আমার কাছে কান্না করছে যেদিন ও দেশে আসবে। ওরে বেসিক্যালি দেশে পাঠানোর সময় আমাকে ম্যানেজার বলছে যে মিঠু, আমি ওকে দেশে পাঠাতে চাচ্ছি, এখানে তো ভালো ট্রিটমেন্ট নাই। তো আমি ওকে আশিককে বলি যে তুমি কি যে দেশে যাইতে চাও? তো আমাকে শেয়ার করার ফিলিংসটা যে না আমি এখানে থাকতে চাই। তো আমি বলতেছি তোমার পায়ের জন্য হলো তোমাকে যাওয়া দরকার। আমি ওকে প্রমিস করছি যে ট্রফিটা আমি তোমার হাতে দিব এবং আমি তোমাকে এটা উপহার দিব। আপনারা হয়তো দেখছেন আমি ফাইনাল জিতার পরে ট্রফিটা ওকে উৎসর্গ করছি মাঠেই। তো আমার ইচ্ছা ছিল আমি আসার পরে ট্রফিটা ওকে আগে দেবো, কারণ এই ট্রফির সাথে ওর একটা ছবিও তোলা নাই বা ওর ফিলিংসটা আমাকে মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলছে। এর জন্য আমার প্ল্যানিংই ছিল যে আমি ট্রফিটা এসে আগে ওর হাতে দিব। এই ধরনের মোমেন্টগুলো কি পরের ম্যাচের জন্য বা পরের টুর্নামেন্টের জন্য আপনাদেরকে আরো বেশি উৎসাহিত করে? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি, কেন উৎসাহিত করবে না? এগুলো আমাদেরকে আরও মোটিভেট করবে যেন নেক্সট যখন আমরা আবার যাব, আবার খেলবো চ্যাম্পিয়ন হওয়ার পরে, এগুলো আমাদেরকে অনেক মোটিফাই করে। গতকাল না, ফাইনাল ম্যাচের দিন মাঠে নামার আগে আসলে কতটা প্রেশার ফিল হয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন? প্রেশার বলতে অবশ্যই ফাইনাল ম্যাচ অনেক প্রেশার থাকে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে দেখা যায় পুরো টিমের দায়িত্বটা নিতে হয়। তো আমি আমার টিমমেটদের সবসময় একটা কথা বলছি, শুরুর থেকে বলছি যে আমরা চ্যাম্পিয়ন হব। মেন্টালিটিটা এইভাবে রাখতে হবে যে আমরা চ্যাম্পিয়ন। অনেক সময় আমার কাছে মনে হয় ইন্ডিয়ার বাংলাদেশের ভিতরে একটাই থাকে, সেটা হলো মেন্টালিটির তফাৎ। যেই টিম স্ট্রং মেন্টালিটি নামে ডেফিনেটলি তারাই চ্যাম্পিয়ন হয়। তো বিগত দিনে আমরা 3 বছর 16, 17, 19 এই মেন্টালিটির কাছে ওদের কাছে আমরা ফাইনালটা লুজ করছি। তো আমার টিমমেটদের একটাই কথা বলছি, আমরা মেন্টালি স্ট্রং থাকি, আমরা বেটার টিম ওদের থেকে, এবং আমরা সেটা প্রুভ করছি এবং ট্রফি নিয়ে আমরা দেশে আসছি। নেক্সট এএফসি নিয়ে কি প্ল্যান আছে? হ্যাঁ, এফসি নিয়ে আমি বাফুফুকে বলছি, কালকেও বলছি যে এফসি নিয়ে, এফসি সাব কিন্তু ডিফারেন্ট দুইটাই। আপনার সাফ হলো সাউথ এশিয়ান কান্ট্রি নিয়ে 7টা দেশ নিয়ে হয়, বাট এফসি তো অনেক বড়, এটা বিগ টুর্নামেন্ট। তো এখানে যদি আপনি সাফল্য পাইতে চান, আপনার সাব যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে এই টিমের পিছনে আপনাকে এখন সময় ব্যয় করতে হবে। আমি বাফুফুয়ের কাছে চাইছি তারা যেন আমাদের এই টিমটাকে বাইরের কোনো দেশে ক্যাম্প করায় এবং ভালো ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে। আপনি যদি দেখেন বিগত দিনে ইন্ডিয়া টিমটা কিন্তু পুরাটাই কিন্তু বাইরের দেশে ক্যাম্প করে। তারা আমাদের ফ্রেন্ডরা আছে, তারা আমাদেরকে বলে আমরা জার্মানি, স্পেন এসব জায়গাতে ক্যাম্প করে এবং ফ্রেন্ডলি ম্যাচ খেলে। তো আপনি যদি এফসির মতন আসলে রেজাল্ট পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাইরে ক্যাম্প করাইতে হবে, ফ্রেন্ডলি ম্যাচ খেলাইতে হবে। এই আসরের আগে আপনারা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলেনি, তো সেটার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করেছেন যে একটা ফ্রেন্ডলি ম্যাচ দরকার আসলে এরকম বড় টুর্নামেন্টের আগে? হ্যাঁ, বড় টুর্নামেন্টের অবশ্যই একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলা দরকার, কেননা সবার একটা কমিউনিকেশন প্রয়োজন। যদিও সবাই প্রফেশনাল লিগ খেলছে, আর তবুও একটা টিম কম্বাইন্ড, কার কি উইকনেস, কি স্ট্রঙ্গার, আমাদের টিমের স্ট্রং পয়েন্ট কী কী, সেগুলো আমাদের আরও ইজিলি বুঝতে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত। তাও আবার শক্ত প্রতিপক্ষর বিপক্ষে খেলা উচিত, তবে আমরা আমাদের স্ট্রং পয়েন্টগুলো আরও ভালো করতে পারবো এবং উইক পয়েন্টগুলো আমরা দ্রুত সারিয়ে নিতে পারবো। মিঠু, যখন পুরো ম্যাচ টাইমটা গোলশূন্য শেষ হলো, একদম ড্র হলো, তখন আসলে পেনাল্টি শুট আউট টাইমের আগে আপনি কি বুঝতে পেরেছিলেন যে রেজাল্টটা এরকম হতে যাচ্ছে, বা মাহিনের উপর আসলে কতটুকু ভরসা করতে পেরেছিলেন? কি অ্যাডভাইস দিয়েছিলেন তাকে অ্যাজ আ ক্যাপ্টেন? আমি সর্বপ্রথম ইন্ডিয়ার গোলকিপারকে বলছিলাম গুড লাক। আমি ওকে গুড লাক জানাইছি, ও আমাকে বলছে তুমি কি যাবা? আমি বলছি হ্যাঁ আমি অবশ্যই যাব, তুমি রেডি তো? বলে ও আমাকে বলছে যে আমি যে কোনো মূল্যে ট্রফিটা জিততে চাই, ও আমাকে এই কথাটা বলছে। তখন আমি বলছি আমিও সেম। পরে ও ট্রচে উইন হয়ে আমাকে ইনভাইট করছে তুমি মারতে আসো। তখন
আমি এটা বলার পরে ও আবার রেফারিরে বলছে না আমি মারবো। তো যেহেতু ও টসে জিতছে ও ডিসিশনটা মেনটেন করবে। তারপর আমি মাহিনকে বলছি রিল্যাক্স, উপরওয়ালা যেটা লেগছে সেটাই হবে, তুমি তোমার বেস্টটা দাও। এবং যারা শুটিংয়ে গেছে আমি সবাইকে বলছি ইজিলি তোমরা মারবা, কোনো টেনশন নাই, যদি মিস হয় মিস। আপনারা একটা সময় দেখছেন যে যখন আমরা 3টা গোল করছি তখন ইন্ডিয়ার গোলকিপার অনেক অ্যাক্টিং করছে, আসলে এটা ফুটবল মাইন্ড গেম খেলছে আর কি। ওর কিছুই হয় নাই, ও তারপরও পেনাল্টি মিস করানোর জন্য, এবং তারা সাকসেসফুল, যেটাতে এটা করছে সেটা মিস করছে, বাট আল্লাহ আমাদের সহায় ছিল, সেজন্য আমরা বের হয়ে আসতে পারছি। যে যখন একটা গোল মিস হলো তখন মানে একটু ভয় কাজ করছিল কি যে কি হয় না কি হয়? জি, তা তো অবশ্যই করবো। এটা এত বড় একটা মোমেন্ট, এতগুলো একটা অপরচুনিটি পাইছিলাম, শুরুতে ওদের একটা মিস হয়েছিল, পরবর্তীতে যখন আমাদের একটা মিস হলো তখন অনেক বেশি ভয় করতেছিল। বাট মিঠু বলতেছিল যে চিন্তা করিস না, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের পরিশ্রম বিফলে যেতে দিবে না। আবার ও পরবর্তীতে ভয় পাচ্ছিল যে আমি লাস্ট 3বার এরকমভাবেই কষ্ট করছি। আমি ওরা বলতেছিলাম যে তুই চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি, আমরা এবার ইনশাল্লাহ এখান থেকে ট্রফি নিয়ে যাব, দেখবি মাইন্ড সেফ দিব আর কি। আমরা দেখেছিলাম যে গোলকিপার মেবি ইনজুরিতে পড়েছেন, এরকম একটা মোমেন্ট তৈরি হয়েছিল ভারতের গোলকিপার। তো ওই মোমেন্টে আসলে কি আপনারা ফিল করেছিলেন যে এটা আসলে টাইম কিল করার জন্য করছে, অথবা অন্য কোনো কিছু, মানে কি হয়েছিল আসলে? এখান থেকে দেখে তো বোঝা যাচ্ছিল না মাঠের অবস্থা। ইন্ডিয়ার গোলকিপারটা অনেক চালাক, সে ডেফিনেটলি 19-এর সময়, এর আগের বছরে যখন আমরা যাই ট্রাইব্রেকার শুট আউটে ওদের সাথে আমরা হারছিলাম, তখনও মাহিন আগেই সেভ দিছিল। বাট ও যেভাবে কিল করে প্লেয়ারদের মেন্টালিটি, মানে কিল করার চেষ্টা করে যেন ট্রাইব্রেকারটা ও সেভ দিতে পারে, বা ওর চোখের দিকে যেন তাকায়, ও একটা থ্রেট করে। তো এটা বেসিক্যালি ওদের একটা টেকটিক বলা যায়। ওরা কোচরাম ফিজিওরা মিলে এগুলা সব কিছু একটা চাল করে যেন একটা প্লেয়ারে কীভাবে বিভ্রান্তি প্রকাশ করা যায়। মানে এটা তো আসলে ফুটবলে এই ধরনের কিছু জিনিস চলে, আমরা জানি। তো এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আসলে মনে হয় যে ইন্ডিয়া কি বেশি নেগেটিভলি করে অন্য দেশের প্লেয়ারদের সাথে, নাকি বাংলাদেশের সাথে একটু বেশি নেগেটিভলি করে, কি মনে হয়? আসলে আমরা যেমন ভারতকে মনে করি প্রতিদ্বন্দ্বী, তারাও আমাদেরকে মনে করে আমাদের চেয়ে বেশি বোধহয় মনে করে। হ্যাঁ, আমাদের থেকে বেশি মনে করে। ওরা বাংলাদেশের এগেনস্টে যখন খেলতে নামে, ওরা যেদিন গেম ডে সেদিন আমাদের সাথে কোনো শিডিউলও মিলায় না। যদি আমরা একই হোটেলে থাকি, কোনো কিছু ওদের চেহারাও আমরা দেখতে পারি না। বলা যায় ওরা যখন মাঠে নামে আমাদেরকে অনেকভাবে থ্রেট করার চেষ্টা করে। তো আমি যদি আমি ক্যাপ্টেন হিসেবে বলতে চাই, আর পরবর্তীতে যেসব টিমরা যাবে ওদের থেকে হাই মেন্টালিটি নিয়ে যাইতে হবে, তাহলে আপনি ওদের সাথে জিতে ট্রফি আনতে পারবেন। ইউসুফ, একে তো আপনার মাথায় একটা চোট ছিল, তার ওপর মালদ্বীপে প্রচণ্ড গরম আমরা জানি। তো এই মালদ্বীপের ওয়েদার এবং মালদ্বীপের মাঠ সব মিলিয়ে আসলে অ্যাডজাস্ট করতে আপনার কোনো প্রবলেম হয়েছিল কি? আপনি জেনে হাসবেন হয়তোবা, আমাদের বাসা রাজশাহীতে তুলনামূলক গরম অনেক বেশি। আর আমাদের এই টিমের অনেকগুলো প্লেয়ার রাজশাহীর বা উত্তরাঞ্চল বলতে পারেন, যারা প্রায় গরম সহ্য করে অভ্যস্ত। আর মাথা ফেটে যাওয়ার ফলে যখন মাথায় আমার ব্যান্ডেজ করতো, মাথায় অনেক টাইটলি ব্যান্ডেজ করার ফলে আমার মাথা অনেক সময় হিট হয়ে যাইতো, মাথা মানে ঘুরতো, এই টাইপের কিছু একটা। বাট ওই সময় দেশের শক্তিটাই আসল মনে হয়েছে, এতগুলো মানুষ আমাদের সমর্থন দিচ্ছে, পারবো না কেন। দেন ওভারঅল আর কি পারছি। সেই যে ডেকলানকে গেম টাইম দেওয়া হয়নি, এটা অনেকে দাবি করেছে, কিন্তু পরে জানা গেছে ওয়েদারের কারণে, অতিরিক্ত গরমের কারণে তিনি নিজেই খেলতে চাননি। আসলে আসল ঘটনাটা কি ছিল? ডেফিনেটলি আসল ঘটনা আমরাও জানি না। এটা একটু কোচ, আপনি যখন একটা কোচকে দায়িত্ব দিবেন, হেড কোচ যা বলে কিন্তু তাই হয় আমরা জানা মতে। তো হেড কোচ মনে করছে যে ওর জায়গায় আরেকজন বেটার, সেজন্যই খেলছে। দেখা যায় এগুলা বিষয়গুলো মিডিয়াতে আসছে, অনেকে দাবি করতেছে টেকনাল অবভিয়াসলি গুড প্লেয়ার, বাট অবশ্যই ওর জায়গাতে কোচ মনে করছে যে খেললে বাংলাদেশ টিম আরও স্ট্রং হবে বা খেলবে, সেজন্যই তো খেলেছে। এটা ডেফিনেটলি আমাদের বিষয়, এটা একটু কোচ। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন 4 বছর ধরে আপনি ভারতকে হারানোর প্রিপারেশন নিচ্ছিলেন। আসলে ভারতকেই কেন, এবং এই 4 বছর ধরে প্রিপারেশন টাইমটা কেমন ছিল? বলতে গেলে আমি 22 সাল থেকে 16 টিম থেকে উঠছি, তারপরে এজ ভিত্তিক সবগুলো টুর্নামেন্টই খেলছি। তো আমার জীবনে এই ট্রফিটা আমি কোনো সময় পাই নাই, আর সববারে আমি ভারতের কাছেই হারছি। আচ্ছা, সেজন্য এমনকি আমি না, এখানে এই টিমে আশিক আছে, মাহিন আছে, ফয়সাল আছে, যে বিগত 4 বছর ধরে ক্যাপ্টেনশিপ করছে ওই টিমে। এই টিমে আমি ক্যাপ্টেনশিপ করছি। তো তারা মুর্শেদ আছে, মুর্শেদের কথা আরও ডেফিনেটলি ভালোভাবে বলতে হয়, কারণ আমার থেকে তার ফিলিংসটা বেশি যে ভারতকে কিভাবে হারা যায়। তো আমরা 4-5 জন সবসময় চিন্তা করতাম
এমনকি এই টোরেও আমরা অনেক 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 কিছু স্যাক্রিফাইস করছি। আপনারা ডেফিনেটলি দেখছেন মুর্শেদ ফয়সালের উপর দিয়ে কী শুরু হয়েছে সর্বপ্রথম থেকে ফেসবুকে। আসলে এগুলা অনেক মেন্টাল প্রেশার দিছে তাদের, ওদের পারফরমেন্স অনেক, ওরা ওদের বেস্টটা দিয়ে খেলতে পারে নাই। আমি ওদেরকে সবসময় সাপোর্ট দিছি যে মিডিয়া থেকে দূরে থাকতে, এমনকি আমি ফোনও নিয়ে নিতাম প্লেয়ারদের, যে দরকার নাই, আমরা ফোন দেখবো না, আমরা যে লক্ষ্যে আসছি আপনি সেটা তাহলে নেবো। স্ট্রিক্ট ক্যাপ্টেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি ট্রফির জন্য সব কিছু করতে পারি। ক্যাপ্টেন কতটুকু স্ট্রিক্ট ইউসুফ, আপনার কাছে জানতে না, চাই। ও অনেক বেশি স্ট্রিক্ট, আপনার নিয়মের বিষয়ে জিরো টলারেট। এই জন্য কি মনে হয় আপনাদের পারফরমেন্স ভালো হয়, নাকি মাঝে মাঝে ক্যাপ্টেনের উপর বিরক্ত হন? না, ক্যাপ্টেন উপর বিরক্ত হয় না, কারণ জানি ও যা করে টিমের ভালোর জন্যই করে। মাঝে মধ্যে একটু রাগ হয়, ওই সময় একটু ওর সাথেই দুষ্টামি করি, দেন আবার সব কিছু ঠিকঠাক করে নিই নিজেদের মধ্যে। যখন ক্যাপ্টেন এই ধরনের একটা স্ট্রিক্ট রুলের ব্যাপারে একদম স্ট্রিক্ট থাকে এবং পরে আপনারা ট্রফি পান, ওই মোমেন্টটিকে মনে হয় যে না আসলে ক্যাপ্টেন যেটা করেছে এটা ঠিকই করেছে? জি, ও অনেক চিন্তা ভাবনা করতো টিমের জন্যে। ইনফ্যাক্ট ও অলওয়েজ আমরা প্রতি ম্যাচের একটা মিটিং করতাম, অলওয়েজ একটা কথা বলতো, আমার ট্রফির জন্য রাত্রে ঘুম হয় না, তোরা আমার ঘুমটা ট্রফি নিয়ে সুন্দর মতো যেন হয় সেটা ব্যবস্থা করিস। আমরা সেই ব্যবস্থাই করছি ওর জন্যে। ট্রফি পাওয়ার পর দিন আপনার ঘুম হয়েছিল খুব ভালোভাবে? হ্যাঁ অবশ্যই, আমি সারা রাত ট্রফির সাথেই ছিলাম। আচ্ছা, এই যে প্লেয়ারদেরকে, এতগুলো প্লেয়ারদেরকে মেনটেন করতে, যারা আপনার সমবয়সী অথবা 1-2 বছরের ছোট বড়, এতগুলো প্লেয়ারদেরকে মেনটেন করতে কোনো প্রেশার ফিল করেন কখনো? আমি আগে বলছি ক্যাপ্টেন ডেফিনেটলি একটু প্রেশার হবে, বাট আপনাকে চুজ করতে হবে আপনি কিভাবে কাকে ম্যানেজ করবেন। যেহেতু টিমমেটরা আমার সাথে অনেক বছর ধরে খেলতেছে, আমার বিশ্বাস ছিল তারা আমার কথা সব কিছুই শুনবে, এবং একা এটা পসিবল না। ইউসুফ আছে, ও ছিল, ডেফিনেটলি ফয়সাল আছে, মুর্শেদ আছে, যারা আমরা বিগত দিনে খেলছি। আমি তাদেরকে একটা কথা বলছি, যারা নতুন আসবে, যারা ছিল বিগত দিনে, তো তাদের সাথে আমাদের এইভাবে আচরণ করতে হবে যেন তারা আমাদেরকে বুঝতে পারে। আমরা যারা একটু ছোট বয়সে তাদের অনেক ভালোবাসছি, তারাও আমাদের রেসপেক্ট করছে। আসলে একটা ট্রফি পাইতে গেলে টিম বন্ডিংটাই সবার আগে দরকার, যেটা আমি সবসময় চেষ্টা করছি কোচিং স্টাফ সহ শুরু করে সবাইকে নিয়ে একটা বন্ধুতার ভিতরে থাকতে। ইউসুফকে কিন্তু মাঠে সবাই মিস করেছে, ফ্যানরা বা দেশের মানুষ। আপনারা আসলে ইউসুফকে মাঠে কতটা, ইব্রাহিমকে মাঠে কতটা মিস করেছেন? দর্শকরা সবাই বেশ মিস করেছে। বলতে গেলে দেখেন, ফুটবল হলো এমন একটা গেম যেখানে দলবদ্ধ খেলা, আপনি একজনকে ছাড়া কিন্তু খেলতে পারবেন না। তো দেখা যায় আমরা যখন মাঠে নামি তখন আমাদের সাইকোলজি আউটসাইড থাকে না। আপনি যদি আউটসাইডের কথা চিন্তা করেন, মাঠে পারফর্ম করতে পারবেন না। ডেফিনেটলি আমরা মিস করছি, আমরা প্রত্যেকটা প্লেয়ার, শুধু ইব্রাহিম না, যে 12 জন বাইরে থাকে, আমরা তাদের সবাইকে মিস করছি। আমি চাই সবাই টিমে যেন ইনভলভ হয়ে খেলতে পারে। এমনকি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি সবসময় বলছি সবাইকে সমান চোখে দেখতে। আপনি দেখছেন যে বিগত নিউজে আমি বলছি সবাইকে যেন সমান চোখে দেখা হয়, শুধু ইব্রাহিম, ডেকলান, রোনাল এরা যে না তাই না। আপনি যে 11 জন 10 জন বাইরে থাকে, আপনি সবাইকে বলতে পারেন যে কেন তাদেরকে গেম টাইম দেওয়া হয় না। অবশ্যই এটা কোচ ডিসাইড করে যে কে খেলবে, কে থাকবে, কে চেঞ্জিংয়ে নামবে। সাধারণত এই ধরনের বড় কোনো টুর্নামেন্টের আগে আমরা দেখি যে প্লেয়ারদেরকে দেশের বাইরে পাঠানো হয় আরও ভালো ক্যাম্প করার জন্য দেয়া হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে উল্টো হয়েছে, আপনাদেরকে পাঠানো হয়েছে যশোরে। তা আপনাদের কি মনে হয়েছে সেখানে আসলে কোনো কিছুর কমতি ছিল টুর্নামেন্টের আগে? না, ওখানে একজন প্লেয়ারদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রয়েছে। ওখানে পার্সোনাল জিম রয়েছে, ভালো ফুটবলের মাঠও রয়েছে, আবাসিক অনেক ভালো, খাওয়া দাওয়ার মানও বেশ ভালো। তবে আমার মনে হয় এইসব জায়গা অবশ্যই আমাদের দেশের জন্য অনেক ভালো, তবুও প্লেয়ারদের আরও ভালো দেওয়া উচিত। কেননা আমরা এখন সাউথ এশিয়ায় বেস্ট এজ লেভেলে 20-তে, এখন আমাদের টাইম আসছে এশিয়াতে আমাদের বেস্ট হবার। সো এশিয়াতে আমাদের বেস্ট হওয়ার জন্যে ওই কোয়ালিটি আমাদের মেনটেন করতে হবে, ইউরোপিয়ান কোয়ালিটি আমাদের ফলো করতে হবে। তো এই জন্য আমাদের উচিত ফেডারেশনের বা দেশের যে মাঝে মধ্যে না ঠিক কিছু প্রিলিমিনারি ক্যাম্প করা উচিত কিছু কিছু সময়ে, আরও এই লেভেলে আরও ভাবা উচিত একাডেমিক বিষয়টা। কারণ আমাদের মেন টিম শক্ত করার জন্য একাডেমিকটাকে শক্ত করতে হবে, ভিত্তি শক্ত না হলে কখনোই উপর শক্ত হবে না। এই জন্য আর কি আরও ভালো ভালো চিন্তাভাবনা করা উচিত প্লেয়ারদের নিয়ে। এই টুর্নামেন্টের জন্য ট্রেনিং ক্যাম্পটা কতদিন আগে শুরু হয়েছিল? যদি বলতে চাই তাহলে আমরা আগে করছিলাম ক্যাম্প, করছি শামসুল হুদাতে 13 দিনের মতন করছি। তারপরে আমরা তো যে যার প্রফেশন, যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার, সবাই ক্লাবে চলে গেছি, বিএফএলে, কেউ বিসিএলে। দেন আমরা সবাই 15 তারিখে রিপোর্ট করি। 15 থেকে খুবই শর্ট টাইম, এটা বলা যায় একটা ফুটবলে খুবই শর্ট টাইম। দেন আমরা ঈদের দিন রওনা হই 21 মার্চ মেবি। তো 6 দিনের মতন একটা 5টা সেশন পাই।
তো 5টা সেশনে আসলে বন্ডিং জিনিসটা অনেক কম হয়, বাট আমরা যে আগে ক্যাম্পটা করছি ওখান থেকে বা বিগত দিনে তো আমরা একসাথেই খেলছি, তো এই কম্বাইনটা মিলাই ওভারঅল একটা গুড হয়েছে, বাট কমিউনিকেশন খুব একটা যে আহামরি হয়েছে এমনটা না। আপনাদের মনে হয়েছে যে ট্রেনিং ক্যাম্পটা এর থেকে বেশি দিনের হওয়া উচিত ছিল, বা পরবর্তী কোনো টুর্নামেন্টের আগে আপনারা কি আরও বেশি সময় নিয়ে ট্রেনিং ক্যাম্পটা করতে চান কিনা? অবভিয়াসলি আপনি যদি, আমি তো আগে বলছি সাউথ এশিয়াতে আপনি বেস্ট হলেন, বাট আপনাকে যদি এশিয়াতে বেস্ট হতে হয় অবশ্যই আপনাকে ট্রেনিং ক্যাম্প অনেক লম্বা করতে হবে, ইভেন্ট আরও ভালো ফ্যাসিলিটি দিতে হবে। কোচেসদের যদি কথা বলি, কোচেসরা অল গুড, আমাদের হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ তারা দুর্দান্ত, এমনকি গোলকিপার কোচ তারাও দুর্দান্ত। আপনাকে যদি সময় দেন, প্লেয়ারদের একটা ভালো ফ্যাসিলিটি দেন, বাইরে কোনো টিমের সাথে শক্তিশালী প্রতিপক্ষের সাথে যদি ম্যাচ খেলান, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের উইকনেস কী, স্ট্রেংথ কী, তখন আপনি ওটা নিয়ে কাজ করলে অবশ্যই এশিয়াতে আপনি ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে, ওয়ান্স অ্যাগেইন কংগ্রাচুলেশনস টু দ্য Thank you. হোল টিম। আমাদেরকে আজকে স্টার প্লে স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।